গল্প কি নিষিদ্ধ হতে পারে? আমরা সমাজবদ্ধ জীব হিসেবে চারপাশে সবসময় একটা নিষেধের বেড়াজাল তুলে দিই। এটা করা যাবে, এটা করা যাবে না, এটা বলা যাবে, এটা বলা যাবে না। সমাজ যত এগিয়ে যাচ্ছে, যত নতুন নতুন প্রযুক্তি আসছে, আমরা না তত ওই প্রযুক্তিগুলো আমাদের জীবনযাপনের ধরনকেও পাল্টে দিয়েছে। একসময় বলা হতো যে 12 বছরে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো, বলা হতো মেয়েদের জন্য পড়াশোনা ভালো না। সমাজ এগিয়ে যাচ্ছে, এই সমস্ত নিষেধের বেড়াজালগুলো চলে যাচ্ছে, কিন্তু নতুন নতুন জীবনযাপন আমাদের ঘাড়ে নতুন নতুন বেড়াজাল তৈরি করে দিচ্ছে। এটি ভালো না মন্দ সেটি আসলে আমরা জানি না, কারণ আমরা সামাজিক জীব হিসেবে নিজেরাই আসলে তৈরি করে দিই কোনটি ভালো কোনটি মন্দ। যে গল্প নিষিদ্ধ, আমি সামিয়া রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। এবং আমার সাথে যারা আছেন, দর্শক আপনারা তো অবশ্যই আছেন, এবং আমার সাথে বাকি যারা আছেন পরিচয় করে দিচ্ছি। চয়নিকা চৌধুরী নির্মাতা আছেন আপনি আমাদের সাথে, এবং আমাদের সাথে আরও অনেক বন্ধু আছে, তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের সাথে একে একে সবাইকে পরিচয় করে দিব। আজকের বিষয় কিন্তু আমাদের, যেটি বলছিলাম, আমাদের নতুন নতুন জীবনযাপনে, নতুন নতুন সমাজে, নতুন নতুন প্রযুক্তিতে আমরা অনেক কিছুতে আসক্ত হয়ে যাচ্ছি, কিন্তু সেই আসক্তি কখনো ভালো হিসেবে, কখনো মন্দ হিসেবে, কখনো সোশ্যাল ট্যাবু হিসেবে আমাদের ঘাড়ে চেপে বসছে। আমাদের আজকের বিষয় হচ্ছে যত কাণ্ড ফেসবুকে। চয়নিকা চৌধুরী, এটা একটা সোশ্যাল মিডিয়া, আমাদের নানা রকম তথ্য জানা, এমনকি টেলিভিশনে খবর জানার আগে আমি ফেসবুকে খবর জেনে যাচ্ছি, কিন্তু নানা রকম সমালোচনা হয়, হ্যাকিং হয়, ফেক আইডি দিয়ে মানুষকে হ্যারাসমেন্ট করা হয়, সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয়, প্রেম হয়, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়, নানা রকম সিডিউস করা হয়। আমি জানি না কার কী অভিজ্ঞতা আছে, সবার অভিজ্ঞতাই শুনবো। আমি যদি আপনার কাছ থেকে শুরু করলে আসলে প্রথমে আমি ভালোটা বলবো। ভালোটাই এই সেন্সে যে যখন ফেসবুক আসলো তখন মনে হলো যে আমার অনেক পছন্দের কিছু ছোটোবেলার বন্ধুদের খুঁজে পেলাম যখন আমি নতুন করে করতাম। এটা একটা পজিটিভ দিক। স্কুল কলেজে একটা সোসাইটির স্ট্যাটাসও হয়ে গেছে, তোর ফেসবুক নাই এরকম একটা মানে ভাবনা, যে একেবারে আদি যুগের মানব হয়ে গেছে। আমি কিন্তু অনেক দেরিতে এসেছি। যখন আমার কিছু হলেই আমার ছেলে মেয়েকে বলতাম আমাকে একটু ইমেল করে দাও না, তখন ওরা বললো মা তোমার এখন একটা ফেসবুক দরকার, তোমার কাজটা তোমাকে করতে হবে, তোমার নাটকের ছবি তুমি দেবে ওগুলো। আমি কিন্তু পজিটিভ ওয়েতে তখন ফেসবুকটা ইউজ করলাম, দেখলাম যে খুবই সুবিধা, যে আজকে আমি কী নাটক করছি, কে কে আছে, এগুলো আমার জার্নালিস্ট যারা আছেন, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, আমার যারা দর্শক আছে, তাদের কাছে আমি পৌঁছে দিতে পারছি। এটা খুবই ভালো একটা দিক। আর একটা দিক যেটা আমি নিজে মানে কি বলে এটাকে ফেস করেছি, সেটা হলো যে ধরো যে তোমার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, তুমি আমাকে অনেক ভালোবাসো, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কোনো একটা কারণে তোমার সাথে আমার সম্পর্কটা এখন আর আগের মতো নেই। হতেই পারে দেখা গেল যে তুমি আমার সম্বন্ধে বিশাল একটা স্ট্যাটাস লিখে দিলে, পাবলিক ফোরামে ছেড়ে দিলে, সেখানে হলো কি তোমার সাথে যে আমার ভালো সম্পর্ক এবং এখন যে খারাপ সম্পর্কটা পাবলিক জানলো, এবং তোমার কাছে হয়তো আমার সম্মানটা এখন নেই, কিন্তু আমার তো আসলে সোসাইটিতে একটা অবস্থান আছে। সো এই জিনিসগুলো আসলে খুব মানে ফেসবুক তো একটা পাবলিক ফোরাম, আসলে সোশ্যাল মিডিয়া যেহেতু আমরা বলছি, কিন্তু এটাকে আমরা ব্যক্তিগত ডায়েরি হিসেবে ব্যবহার করি। কিন্তু আমার ওয়ালে এসে দেখি যে নানা রকম মানুষজন এসে অদ্ভুত অদ্ভুত কমেন্ট করে, সেক্সুয়ালি হ্যারাস করার চেষ্টা করে, ফেক আইডি দিয়ে নানা রকম উদ্ভট মন্তব্য পাঠায়। আমি জানি না আপনাদের কার কি জীবনে কি কি অভিজ্ঞতা আছে। আমার নাম আশিক, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করছি, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে। তো আমার আসলে ফেসবুকে একটা পজিটিভ দিক আছে, মানে একটা ভালো দিক আছে, আর আরেকটা মন্দ ঘটনা আছে আমার ফেসবুকে। তো সেটা হলো পজিটিভ যে সাইনটা আমি পাইছি, ভালো দিকটা পাইছি ফেসবুকের, সেটা হলো আমি একান্নবর্তী পরিবারের সন্তান। তো মানে আমার অনেক আত্মীয় স্বজন দেশের বাইরে থাকে, দূর দূরান্ত থাকে, সবার সাথে কমিউনিকেশনটা সুবিধা হয়েছে। প্লাস আমাদের বাসার উপরতলায় এক ফ্যামিলি ভাড়া থাকতো, তাদের সাথে আমাদের মানে অনেক বছর ভাড়া ছিল। তো তাদের সাথে আমাদের অনেক ভালো যোগাযোগ ছিল, মানে ভাই বোনের মতো রীতিমতো, ভাড়াটিয়া যদিও। পরে ওরা একটা পর্যায়ে চলে যায় আমাদের বাসা থেকে। তো চলে যাওয়ার পর 6-7 বছর যোগাযোগ নেই, হুট করে ওনাকে আবার খুঁজে পেলাম। তো এটা বিশাল আনন্দের ব্যাপার। আর আরেকটা মানে যেটা মন্দ দিক আমি খেয়াল করলাম, সেটা হলো আমার বোন আমাকে নিয়ে একবার আমাকে ট্যাগ করে ঈদের দিন একটা ছবি আমাকে ট্যাগ করছিল, মানে ও আমাকে আমার ওয়ালে গিয়ে। তো আমার বোন আবার অপরিচিত কাউকে অ্যাকসেপ্ট করে না, আমার আবার অনেক ফ্রেন্ড আছে। তো ও আমাকে ট্যাগ করাতে ওকে আমার ফ্রেন্ড লিস্ট থেকে অনেকে দেখতে পেয়েছে, অ্যাড রিকোয়েস্ট পাঠাইছে এবং অ্যাড রিকোয়েস্ট পাঠাইছে। এবং তারা এমন মানুষজন পাঠাইছে যে যারা কিনা আমার
ইয়াতে কখনো লাইকও দেয় না স্ট্যাটাসে বা আমার ছবিতে, এবং আমার সাথে কখনো যোগাযোগ হয় না। তার মানে আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের ব্যক্তিগত বিষয়গুলো সব ডিসক্লোজ হয়ে যাচ্ছে, ডিসক্লোজ হয়ে যাচ্ছে। ব্যক্তিগত থাকছে না, কিন্তু আমরাই তো নিজেরা সেই ফাঁদে পা দিচ্ছি। আমি আমার কোথাও ভ্রমণের ছবিগুলো নিজেই দিয়ে দিচ্ছি এবং ট্যাগ করছি যাকে, সব বাকি তার ফ্রেন্ডরা বা পাবলিক ফোরামে আমরা দিয়ে দিচ্ছি। আমরাই তো বোকামিটা করছি বোধহয়, নাকি? আমাদের তার মানে এই ক্ষেত্রে আমাদের সচেতন হওয়া উচিত, দেওয়ার ক্ষেত্রে কি কি ছবি দিব, কি কি ইম্প্যাক্ট থাকতে পারে, ওটার মানে ওটার প্রতিক্রিয়া কি কি হতে পারে। কারো কোনো ফেক আইডির অভিজ্ঞতা হয়নি? আমি যখন প্রথম আইডি খুলি ফেসবুক, এত কিছু বুঝতাম না, তবুও শুধু কাজিন যারা একদম ক্লোজ ফ্রেন্ড তাদেরকে অ্যাড করি। তো একজন আমাকে অ্যাড রিকোয়েস্ট পাঠায়, সে বলে যে আমার সিনিয়র। তো আমি প্রথমেই করি না, যে আমি যেহেতু তাকে চিনি না। তো সে বারবার বলে যে না, আমরা তো একই স্কুলে পড়ছি, তো কি হবে, বড় ভাই তো। তো তাকে আমি অ্যাকসেপ্ট করি। কথা নিবেদন মানে আশাও করিনি যে এরকম হবে। তো খুব বিরক্ত লাগে যে আমি ঢুকতেছি আমার আইডিতে, দেখা যাচ্ছে আমার ছবিতে সে লাইক দিচ্ছে, সে কমেন্ট করতেছে। বিরক্ত লাগে যে আমি তো চাচ্ছি না। কারণ প্রথমে যখন ভাবলো যে না ভার্সিটি স্কুলের বড় ভাই, কিন্তু এখানে ভাই আর ভাই থাকতে চাচ্ছে না, ভাই অন্য কিছু হতে চাচ্ছে, আমার ভাইয়ের দুলা ভাই হতে চাচ্ছে। তখন শেষে এক পর্যায়ে আমি আমার আইডিটা আসলে ডিঅ্যাক্টিভেট করে দিই। পরে নতুন একটা কারো এখানে সবার তো ফেসবুক আছে নাকি? আমি একজন শুনলাম যে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে, কেন, কোনো অভিজ্ঞতা? আমি হচ্ছি জাহিদ হাসান, আর আমি আইডি ডিঅ্যাক্টিভেট করেছি এর কারণ হচ্ছে যে আমি সবসময় মনে করি যে ফেসবুক হচ্ছে একটা রিসোর্স, কিন্তু আমি রিয়েলাইজ করলাম যে এটি ইউজ করার জন্য আমাকে রিসোর্সফুল হওয়া উচিত। এবং আমি সবসময় আসলে বিশ্বাস করি, মানে হেনরি ডেভিড থরের একটা কথা, উনি বলেছেন যে আমাদেরকে মডার্ন সোসাইটির কিছু রিসোর্স আছে যেটা থেকে আমাদেরকে কিছু লিমিট করে রাখতে হবে। আমাদেরকে এই জন্য লিমিট করতে হবে যেন উই ক্যান সার্চ ফর দ্য পারপোজ অফ লাইফ। যদি আমরা আসলে আমাদের জীবনের উদ্দেশ্যটা জানি, এরপর যদি আমি ফেসবুকে ইউ ডোন্ট ফিল দ্যাট মানে ফেসবুক ক্যান গিভ ইউ এনি কাইন্ড অফ রিসোর্স অর এনি কাইন্ড অফ ইনফরমেশন, ইউ ডোন্ট ফিল দ্যাট? Yeah, it gives me some information and sometimes it's valuable, but আমি মনে করি সেটা হচ্ছে যে এর বাইরেও যে বড় একটা রিসোর্স রয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের হয়তো বাংলা সাহিত্যের কিছু ক্লাসিক্স আছে, ইংরেজি সাহিত্যের কিছু ক্লাসিক্স আছে। মানে ফেসবুকিংটা তার মানে আপনাকে আপনার পড়াশোনার জগৎ থেকে বা গল্পের বই পড়া, যেটা আমরা সবসময় বলি ছেলে মেয়েদের খেলার মাঠে এখন যাওয়া থেকে নিরুৎসাহিত করছে, সারাক্ষণ সবাই শুধু ফেসবুকিং করছে, আপনি কি সেই পার্সপেক্টিভ থেকেই বলছি? প্লাস আমি বলছি মানে সময়, মানে টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, আমরা তো ফেসবুকে অনেক সময় দিচ্ছি। আচ্ছা, সময় দেওয়ার কথা বললো, আমি একটু জানতে চাই কে কতক্ষণ ফেসবুকে সময় কাটায়? বাসায় থাকলেই ফেসবুকে, মানে আমার পিসিতে ফেসবুক সঙ্গে বাসায় থাকলেই হয়তো বসে থাকা হয়, এবং বাসায় অন্য পড়াগুলো ফেসবুকের কারণেই হ্যাম্পার্ড হয়। সেই জন্য দেখা যায় যে যখন আমি অন্য কোনো বেশি কাজ করতে হয় বা কোনো অ্যাসাইনমেন্ট থাকে, তো ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভ করে দিতে হয়। সেটা ফেসবুকের যে সময়ের যে ব্যাপারটা, সেটা হলো যে আগে অনেক বই পড়তাম, বই কিনতাম, বই পড়তাম। দেখা যায় আমি জয়নিকা চৌধুরী যখন বাসায় যাচ্ছি, বই না পড়লে ঘুমাতাম না। সেখানে আমি কিন্তু ফেসবুকে আমার ছবিগুলো ঠিকমতো যাচ্ছে কিনা, কে কোন রাইটার কোন চ্যানেলে যাবে, এগুলো লিখছি, কতজন লাইক দিল। আর একটা জিনিস যেটা সব থেকে কে লাইক দিচ্ছে, এটা আসলে ম্যান টু ম্যান ভেরি করে। এটা আমাকে কখনোই মনে হয় না যে আমার কয়টা লাইক পড়লো। এটা আসলে চিন্তা ভাবনাটা আসলে নিজের মধ্যে না। অনেককে আমি বলতে শুনেছি এরকম, অনেকে লাইক কিনে, মানে কিরকম ক্রেজি। আমি শুনেছি আমার একজনে কেনা যায়, আমার একটা প্রোফাইল একদিন 1000 না কত জানি একটা লাইক। তার এটা আমার কাছে, আমার পাশের একটা আর্টিস্ট বললো, আপনি লাইক কিনেন নাই? বললাম লাইক কেনা যায় নাকি? হ্যাঁ, এটা একটা লাইক কেনা যায় এবং দেওয়ার সাথে সাথে 2500 3000 লাইক হয়ে যায়। আসলে এত বড় আমি কিন্তু অত মডার্ন না, আমি মোটামুটি ছবি আপলোড করতে পারি। ওরা ভালো বলতে পারবে কোথায় গেলে লাইক কেনা যায়। আমার ছেলে মেয়ে বললো যে হ্যাঁ লাইক কেনা যায়, মানে দেওয়ার সাথে সাথে 6000 7000 1 লক্ষও হয়, এরকমও। আমি একটা আইডি দেখেছি, এর মধ্যে মোটামুটি 20-25 লাখ, একটা ছবির মধ্যে 20-25 লাখ লাইক আছে। আর যেটা সবথেকে আমার বেশি ইম্পর্টেন্ট মনে হয় যে হয়তো আমার মার বাসায় অনেকদিন পর গেলাম, মানে আমি যেটা বলতে চাচ্ছি, মার বাসায় গেলাম বা বাবার বাসায় গেলাম বা কাছ থেকে বাসায় আসলাম বা ডাইনিং টেবিলে বসলাম, হাজবেন্ড ছেলে মেয়ে, একটা সময় আমি দেখলাম যে সবাই সবার ফোনে, সবাই কিন্তু একসাথে, বাট সবাই সবার ফোনে। এটা আমার কাছে খুবই খারাপ লাগে। আমি না এই জন্যই আজকে, যেহেতু আমাদের এটা সোশ্যাল এবং ট্যাবু শো, সবাই বলতেই পারে যে কেন এখানে ফেসবুকিংটা কেন আনলাম, যত কাণ্ড ফেসবুকে বলছি কেন। ফেসবুকিং শব্দটা কিন্তু অনেকটা নেগেটিভ অর্থেও ব্যবহার করা হচ্ছে এখন, যে ও বেশি ফেসবুকিং করছে সারাক্ষণ। যেমন আমি অনেক কাপলকে বলতে শুনেছি তার হাজব্যান্ড সারাক্ষণ বাসায় এসে ফেসবুকিং করে এবং সেটা নিয়ে তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়। আমি আসবো, আমার অনেক বিষয় জানার আছে, কিন্তু একটা বিরতি আমাকে নিতে হচ্ছে যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে।
গল্প নিষিদ্ধ আছি সামিয়া রহমান আপনাদের সাথে। আমরা যত কাণ্ড ফেসবুকে নিয়ে নানা রকম সমালোচনা আছে, আলোচনা আছে, ভালো খারাপ সব দিকই আছে, কিন্তু আমি বলছিলাম না যে চারপাশে আমরা একটা নিষেধের বেড়াজাল নিজেরাই তৈরি করি এবং নিজেরাই তাতে ডুব মারি, নিজেরাই সে আবার আছাড় খাই। কিন্তু আমি একটু দর্শকদেরকে জানিয়ে দিতে চাই যে দর্শক আপনারা চাইলে আমাদের সাথে এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। পর্দায় আপনারা দেখতে পাবেন নাম্বারগুলো, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মেইলে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ঠিকানায় চিঠি পাঠিয়ে দিতে পারেন। আপনারা চাইলে আমাদের এই অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। আমি শুনছিলাম বিরতির সময় যে অনেকেরই অনেক অভিজ্ঞতা আছে নাকি। আপনি ফেক আইডির কথা বলছিলে তুমি। ফেক আইডি যেমন নর্মাল একটা মানুষের যখন ফেক আইডি হয় সেটা তো বুঝলাম, কথাটা তো বললো ফেক আইডি বন্ধ করে দিল বা ফ্রেন্ডদেরকে রিপোর্ট করার ব্যাপার। বাট যখন একটা সেলিব্রিটির ফেক আইডি হয় এটা আসলে খুব ভয়াবহ। মানে একজন আমাকে ফোন করে বললো যে আচ্ছা আপনি নাকি 50,000 টাকা চেয়েছেন, মানে আপনার এই মেসেঞ্জার থেকে যে নাটক করতে দিবেন 50,000 টাকা চেয়েছেন, কোন আমার কোনটা, আমার প্রোফাইল কোনটা বলেন তো। তারপর দেখলাম যে আমার একটা ফলস ফেসবুক এবং সেখান থেকে সবাইকে টাকা চাওয়া হচ্ছে, নাটকে নেওয়া হবে। এবং একবার নাকি হয়েছিল যে আমার নাকি মাইক্রো নষ্ট হয়ে গেছে, আমি ঢাকার বাইরে, তখন আমাকে মাইক্রো পাঠানোর জন্য আছে নাকি এরকম। তারপর আমাকে জার্নালিস্টদের স্বর্ণাপন্ন হতে হলো এবং আমি ওই যে দিয়ে দিলাম, মানে পেপারে দেওয়া হলো যে এটা আমার না, কোনো কিছু যদি হয় আমি দায়িত্ব। আমি পেপারে পড়ে দেখেছিলাম, বোধহয় আমার মনে পড়ছে পেপারে দেখেছিলাম এরকম কিছু একটা। এটা আসলে খুবই ভয়াবহ। এসব ব্যাপারে কিন্তু আরেকটা বিষয় থাকে এর বিপরীতে, সেটা হচ্ছে ভেরিফাইড সিস্টেম। এটি দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে সেলিব্রিটি পারসন যারা রয়েছে, ভেরিফাইডটা সবাই করতে পারে না, ভেরিফাইডটা ওদের উপর ডিপেন্ড করছে। সো এটা আমরা ইচ্ছা করলেই ভেরিফাই করতে পারবো না। যারা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ থাকে এদের একটা বড় অংশ, প্রায় 69% মোর ডিপ্রেস দেন দ্য কমন পিপল যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না। যেমন আমার বন্ধু আশিক যে কথাটা বললো, লাইক কয়জন লাইক দিচ্ছে কমেন্ট, মনের অগোচরে কিন্তু খেয়াল করে যাচ্ছে কতটা লাইক পাচ্ছে, কমেন্ট পাচ্ছে, এই যে বিষয়গুলো। তো এইটা থেকে যখন সে দেখছে যে তার একজন বন্ধু থেকে বা তার একজন সহপাঠী থেকে সে একটু কম লাইক পাচ্ছে বা কমেন্ট তার কম আসছে, কিংবা সে একটা ছবিতে আশা করছে অনেক বেশি লাইক কমেন্ট আসবে, সেটা আসছে না, তখন তার মধ্যে কিন্তু একটা ডিপ্রেশন তৈরি হচ্ছে। কিন্তু খেয়াল করে দেখবেন যে আসলে এই যারা সেলফি তুলে তারা এক ধরনের অসুখে ভুগছে, যারা ফেসবুকিং করে তাদের এক ধরনের ডিপ্রেশন আছে। কিন্তু এটা না একটা প্রশ্ন আসলে আমার কাছে। আমার পাশে আমার বাবা মা, আমার পাশে আমার ভাই বোন, আমার সামনাসামনি বন্ধুরা, কিন্তু আমরা মোবাইলে চ্যাট করে যাচ্ছি সমানে, যে আমরা বাইরের মানুষের কাছে বেশি যেতে চাচ্ছি নিজেদেরকে সোশ্যাল হিসেবে দেখানোর জন্য, কিন্তু নিজের যে সোশ্যাল সারাউন্ডিংসটা আছে তাদেরকে ভুলে যাচ্ছি। এরকম অভিজ্ঞতা আছে না? আমার একটা অভিজ্ঞতার কথা বলি যে আমার ফেসবুকে আমার ফ্রেন্ড আছে, যেহেতু ফেসবুকের কাণ্ড বিষয়ে আজকে কথা বলছি, সেখানে আমার ফ্রেন্ড সে কি করে আমাকে বলে দে তোর ফেসবুক চালাচ্ছিস, দে আমার কাছে। আমি দিলাম, সে কি করলো, হ্যাঁ আমার মানে ফেসবুক অ্যাকাউন্ট থেকে সে কি করলো, তার প্রোফাইলে ঢুকে তার সকল বিষয়ে লাইক দিল। আমি বলি এটা কি করলি তুই? তার মানে হচ্ছে যে আমি আমার ফেসবুকে লাইক দেওয়ার কারণে আমার ফ্রেন্ডরা কিন্তু জানছে যে আমি লাইক দিছি। দেখা যাচ্ছে যে আমার ফ্রেন্ড সবাই তাকে অনেক দিন পরের অনেক আগের স্ট্যাটাসটাও তখন সে লাইক দিচ্ছে। এভাবে কিন্তু আসলে জ্যামিতিক হারে লাইকটা বেড়ে যায়। মানুষ হিসেবে চাই আমরা সবাই আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করুক। লাইকের সংখ্যা গুনতে পারে, কিন্তু এই জায়গায় কিন্তু আমার অভিজ্ঞতাটা সম্পূর্ণ ভিন্ন। আমি লাইকের সংখ্যা কখনো গুনি না। আমি দেখি যে আমার যে 5 জন মানুষের লাইক আমি আকাঙ্ক্ষা করছি তারা কি লাইকটি দিচ্ছে কিনা। তার মানে আপনিও চাইছেন, কিন্তু ঘুরে ফিরে আমি লাইকটি চাচ্ছি, কিন্তু যার লাইকটি চাচ্ছি সে যখন লাইকটি দিচ্ছে তখন কিন্তু তার সাথে আমার সম্পর্কটা আরো ভালো হচ্ছে। তার মানে লাইক না দিলে সম্পর্ক খারাপ হচ্ছে। আমার কাছে আমার চাইতে উচ্চতর কেউ থাকে এবং সে আমার ইয়েতে লাইক দিল আমার পোস্টে, তো সেক্ষেত্রে আমার একটা ভালো লাগা কাজ করে। হ্যাঁ, আপনি তো মিডিয়াতে আছেন, মিডিয়া নিয়ে বাইরে একটা মানুষের একটা কৌতূহল আছে। তারা ধরেই নেয় যে আমরা রাত পর্যন্ত কাজ করি, আমরা বাসায় সময় দিই না, এবং আমাদের ফেসবুক নিয়ে তারা যখন রিকোয়েস্ট পাঠায়, আমাদের অ্যাডেরও তো একটা লিমিটেশনের ব্যাপার আছে। আবার মানে রিকোয়েস্ট সবারটা তো আমরা অ্যাড করতে পারি না, অচেনা মানুষকে অ্যাড করারও বিপদ আছে, কিছুদিন পর আর নানা রকম প্রেশার আসে। আপনি মিডিয়াতে আছেন, মিডিয়া সম্পর্কে মানুষের এক ধরনের নেতিবাচক ধারণা অনেকেরই আছে। সব ঘটনা এমনি লাইফেও হয়, কিন্তু মিডিয়াটা বেশি প্রচারিত হয় বলে কয়েকটা যেমন আমার কাছে খুব মানে আমি নিজে খুব মানে ফিল করেছি এরকম, যে হয়তো কোনো একটা ছেলের সাথে একটা মেয়ের খুব ভালো একটা সম্পর্ক, হয়তো তারা খুব কাছাকাছি এসছে, হয়তো কোনো কারণে ছেলে মেয়ে বলছি, কিন্তু হ্যাঁ ওই যে ফেসবুকে যে মানে পার্সোনাল যে ঘটনাগুলি সেগুলো যে ফেসবুকে দিয়ে দেয়, এটা আসলে খুবই আপত্তিকর। মানে যখন একটা সেলিব্রিটির জন্য এটা হয়, সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে গেল, ফেসবুকে স্ট্যাটাসটা দিয়ে দিল, হ্যাঁ স্ট্যাটাস দিয়ে দিল, কিছু ছবি, ব্যক্তিগত কিছু ছবি দিয়ে দিল, মানে এই জিনিসগুলো খুব ফেসবুক দেখে খুব কুইক হয়ে যাচ্ছে।
মানে এটা আসলে তারা বুঝতে পারছে না যে তারও তো একটা ফ্যামিলি আছে, হয়তো এরকম একটা ঘটনা ঘটে গেছে, মানে এটা নিয়ে দেখা যায় যে এইটাই হচ্ছে। ফেসবুকে কারো প্রেম টেম হয়নি? আরও আছে সামিয়া, একটা জিনিস যেটা আমার কাছে লাগে, দিন রাতের ব্যাপার। আমাদের যখন বাংলাদেশে যখন দিন, বাইরে অনেক জায়গায় রাত, দেখা যাচ্ছে রাতে তারা ফ্রি, তারা বাংলাদেশের মানুষগুলোকে ফেসবুকে, ভাইবারে, চ্যাটিংয়ে যন্ত্রণা করছে, বা সেও হয়তো ভালো ফিল করছে, তার কাজের ক্ষতি হচ্ছে। অনেককে দেখেছি ফেসবুকের মধ্যে মানে এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক হতে, সম্পর্ক ভাঙতেও। যেমন আমার এক বন্ধুই, সে দেশের বাইরে থাকে, দেশের বাইরে থেকে এসে আমাদেরই অন্য দেশের মানুষ, সেই দেশেরই মানুষ না, এই দেশের একটি মেয়ের সাথে তার সম্পর্ক হলো এবং এটা নিয়ে তাদের পরিবারে তার ওয়াইফ আপত্তি জানালো। বেশ মানে সংকটের মধ্যে তারা এখন আছে। আমি বললাম যে আলটিমেটলি আসলে রেজাল্টটা কি, তুমি কি সম্পর্কটা নিতে চাও না, না ফ্রেন্ডশিপ? বললো যে এইভাবে হয়ে যায় আসলে, প্রতিদিনের লাইফটা খুব মনোটোনাস, এই একঘেয়েমি জীবন থেকে বাঁচার জন্য এটা একটা অন্য ধরনের। এই ক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে, এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন মেসেঞ্জারে মানুষ চ্যাটিং করছে তখন একসাথে 3-4 জনের সাথে করছে। এক্ষেত্রে বলা যাচ্ছে যদি একঘেয়েমি লাগে, কাউকে ভালো লাগে, তাহলে সেটা একজনের জন্য হতে পারে বা একজনের সাথে আলাপ করার জন্য। একঘেয়েমির কথা যে বলা হচ্ছে, আমরা এখন অনেক বেশি যান্ত্রিক জীবন যাপন করি, সকাল থেকে রাত পর্যন্ত চরম ব্যস্ত থাকি, অথচ এই একঘেয়েমি কারণে আমরা নানা রকম অচেনা মানুষের সাথে আমরা ঘন্টার পর ঘন্টা চ্যাট করছি। আচ্ছা, অচেনা মানুষ বলো না, আমাদের সেলিব্রিটি বা আমাদের কর্পোরেট লাইফেও কিন্তু দেখা যাচ্ছে যে একটা মানুষ 4-5 জনের সাথে কথা বলছে, একরকম করে কথা বলছে। লাইফ না, নর্মাল লাইফেও, হ্যাঁ নর্মাল লাইফেও কথা বলছে এবং তারা ফলেন হয়ে যাচ্ছে, কিন্তু ছেলে বা মেয়ে যেই হোক সে ঠিকঠাকভাবে আছে। তাহলে আমি আমার লাইফের কথা বলতে পারি, আমি একটা অনেক বড় একটা মানে প্রবলেমে পড়েছিলাম এবং আমি সিক হয়ে যাচ্ছিলাম। আমার একটা পরিচিত, আমি টরন্টোতে গেছি, মানে হয় না আমরা ছবি তুলি, আমরা কিন্তু যে কোনো জায়গায় গেলেও কিন্তু সবাই ছবি তুলে, কারণ এরকম একটা গ্রুপ ছবি, সেই ছবিটাকে ক্রপ করে নিয়ে হঠাৎ করে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বললো আপনার সাথে একটা ছেলের ছবি দিয়ে। এই অভিজ্ঞতা তো বহু, আমার তো বহু আছে। সেটাই, মানে ধরো খারাপ লাগে কিন্তু হঠাৎ করে দেখলে। তার মানে কি আমাদের সুস্থ চিন্তা, আমাদের চেতনা, আমাদের যে ভালো যে বোধগুলি, গুড ফিল করতাম যেটা, সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কিন্তু ম্যাম এখানে শেয়ারিং কিন্তু একটি জিনিস, যে আমাদের যা কিছু আমরা করি, আমরা যদি কারো কাছে শেয়ার করতে না পারি তাহলে কিন্তু তার যে প্রকৃত শক্তি সেটি আমরা অনুভব করতে পারি। সেটাই বোধহয় আমাদের সেই হিউম্যান নেচারের কারণে বোধহয় আমরা নিজের প্রবলেম তৈরি করছি। শেয়ার করছি ঠিক এই উদ্দেশ্যে। এখন কেউ যদি এখানে তার অপব্যবহারটি করতে চায় তাহলে সেটি অবশ্যই একটি বিচ্ছিন্ন একটি। আমরা তো সেই কথাটাই বলছি যে এই খারাপ যে জিনিসগুলো ঢুকে যাচ্ছে মানুষের মনের মধ্যে, মানে আসলেই কিন্তু ঢুকে যাচ্ছে এবং এটা ভয়াবহ। শুধু শেয়ারিং না, আমার দেখা যায় অনেক সময় বাসায় আমি আমার বড় বোন একই বাসায় আছি, আমরা পাশাপাশি রুমে কিংবা এমন হয় যে আমরা একই বিছানায় বসে আছি, তবুও দেখা যাচ্ছে আমরা সামনাসামনি কথা না বলে আমরা ফেসবুকে চ্যাট করছি। দেখা ফেসবুকে চ্যাট করছি, সেটা নিয়ে আবার হাসাহাসি করছি, যে এটা অদ্ভুত লাগে। আমরা নিজেরা বলি যে আল্লাহ, আমরা সামনাসামনি বসে আছি অথচ আমরা ফেসবুকে চ্যাট করছি। এখানে আমার একটা মজার অভিজ্ঞতা আছে। আমি একবার আমার এক বন্ধুকে জিজ্ঞাসা করলাম কেমন আছিস, কোনো রিপ্লাই না পাওয়ার পরে আমি ক্লাসে চলে গেলাম। একটু মনক্ষুণ্ণ হলাম যে আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে কোনো রিপ্লাই দিল না। একটু পরে আমার মেসেজে ফোনে রিপ্লাই আসছে, হ্যাঁ আমি ভালো আছি, তুই কেমন আছিস? তাহলে আমরা কি রোবট হয়ে যাচ্ছি নাকি? আমরা যে বলছিলাম যে একঘেয়েমির কথা এবং যান্ত্রিকতার কথা, আসলে আমরা যখন ফেসবুকে চ্যাট করছি বা কথাবার্তা বলছি তখন কিন্তু আমাদের কোনো হিউম্যান কোনো কানেকশন হচ্ছে না। তো বিহাইন্ড দ্য ক্যামেরা যখন বা বিহাইন্ড দ্য স্ক্রিন যখন আমরা কথা বলি বা আমরা যত কিছু শেয়ার করি না কেন, আর সেটাকে আসলে কি প্রকৃত কানেক্টিভিটি হচ্ছে, মানে বলতে চাচ্ছি ফিলিংসকে আমরা আসলে প্রকাশ করতে পারছি। হয়তো আমরা ইমোটি দিচ্ছি বা ইমোটিকন দিচ্ছি, বাট আসলে কি রিয়েল যে ফিলিংসটা বা রিয়েল যে কানেক্টিভিটি সেটা কিন্তু মনে হয় না যে আমরা সেভাবে পাচ্ছি। আর আমার শেয়ারের বিষয়ে একটা কথা আছে, সেটা হচ্ছে শেয়ার অবশ্যই করা প্রয়োজন আছে। আমাদের যা ভালো লাগে, যা খারাপ লাগে তা আমরা শেয়ার করব, কিন্তু আমার এতটুকু ভাবা প্রয়োজন কতটুকু আমি পরিবারের সাথে করতে পারছি, কতটুকু বন্ধুদের সাথে করতে পারছি। আর যখন আমরা দেখছি ফেসবুকে, এখানে আমার সিনিয়ররা আছে, অনেকে আমার টিচার আছে, আমার ছোট ভাই বোন আছে। এখন কথা হচ্ছে আমি যখন শেয়ার করছি আমাকে এতটুকু ভেবে করতে হবে যে আমি সবার সাথে সবার ইসে চলে যাচ্ছি নিউজ ফিডে। তো একজন টিচার যখন এটা দেখবে সেটা কি আমার জন্য ঠিক হবে? আমি একজন ফ্রেন্ডের সাথে সেলফি তুলেছি এভাবে ওভাবে, এখন সেটা শুধুমাত্র ওই ফ্রেন্ডের জন্য না, আমার সোশ্যাল লাইফে যত মানুষ আছে সবার জন্য এটা ইম্পর্টেন্ট। কিন্তু যখন আমরা এটা দিচ্ছি আমরা ভাবছি না শেয়ার প্রয়োজন আছে, কিন্তু সেই শেয়ারিংটা বাবা মা বকাবকি করে না যে এত বেশি ফেসবুকিং করা হচ্ছে বা। আচ্ছা, শেয়ারের জায়গা থেকে একটা মজার অভিজ্ঞতা আমি শেয়ার করি। আমার খুব ছোট ভাই, ক্লাস 8-এ পড়ে। ও হচ্ছে এরকম যে ওর যখন ক্লাস টাইম, ও তখন প্ল্যান করলো যে বন্ধুদের নিয়ে হচ্ছে সিনেমা দেখতে যাবে। তো যেই কথা, সে হচ্ছে ক্লাস টাইমে তার বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে গেল এবং যথারীতি যেটা হয় সে চেক ইন দিয়ে দিল। এখন ওর সাথে হচ্ছে ওর মাও ফেসবুকে অ্যাডেড।
তো ওই সময় হচ্ছে ওর মা নিচে কমেন্টে লিখে দিল যে বাবা ক্লাস বাদ দিয়ে সিনেমা দেখতে কিছু ভালো কথা, বাট সময় মতো একটু খেয়ে নিস আর কি। তো ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় যে যেহেতু ছেলেটা একবার ঠেকলো, ভবিষ্যতে সেই জায়গাটা কিন্তু সচেতন হবে। তো আমাদের ক্ষেত্রে ব্যাপারগুলো এরকম আর কি, যে প্রত্যেকটা প্রযুক্তির তো প্রত্যেকটা জেনারেশন থাকে, তো এখনো ফার্স্ট জেনারেশন প্রায় শেষের দিকে, হয়তো যখন সেকেন্ড জেনারেশন কিন্তু আমি না এই জিনিসটা বুঝতে পারছি না, যেটা বললাম যে আমরা সবাই পাশাপাশি বসে আছি কিন্তু ফেসবুকে যে রিপ্লাই করছি, এটা আমার নিজের ছেলেদের ক্ষেত্রে এরকম ঘটে গেছে যে ও একটা আমাকে কমেন্ট করে বসলো ফেসবুক ইনবক্সে বা আমার ফটোতে, আমি আবার পাল্টা একটা রিপ্লাই দিলাম। আচ্ছা, আমরা সামনাসামনি কিন্তু সেই কমিউনিকেশনটা করতে পারি, কেন করছি না? আমার যেটা মনে হয় যে আমরা যখন সামনাসামনি কথা বলি তখন কিন্তু আমাদের ফেসের দিকে তাকিয়ে কথা বলতে হয়। তো ফেসের যে অথবা হিউম্যান যে অরাটা আছে সেখানে দেখা যায় যে অনেকে কিন্তু একটু ভীতি কাজ করে যে সরাসরি কথা বলবো, এইভাবে কথা বলবো, বাট যখন আমরা ফেসবুকে কথা বলছি অপরিচিত মানুষের ক্ষেত্রে করতে পারি। যদি যে ট্যাবুর কথা বলা হয়েছে, যে এমন হয় কি যে যখন দেখা যায় যে আমার জুনিয়র এবং আমার সিনিয়র, আমার বাবা মা সহ আমার সাথে যখন অ্যাড থাকে, তখন কিন্তু এই যে ইয়ার ভিতরে যে আমি যখন একটা কাজ করছি সেটি সবাই জানছে। এটা কিন্তু একদিক থেকে ভালো রয়েছে এই দিকটা, যে বললো যে মা তার খোঁজ খবর নিতে পারছে যে ক্লাস বাদ দিস ঠিক আছে কিন্তু দুপুরের খাবারটা খেয়ে কিন্তু আবার আপনাদের মধ্যে এরকম বুদ্ধিও আছে, অনেকে আবার বাবা মাকে হাইড করে আবার আমি একটা বিরতি নিয়ে আসি, আড্ডা কিন্তু জমে উঠছে দর্শক। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসছি, আবারও যে গল্প নিয়ে সিদ্ধান্ত যে গল্প নিষিদ্ধ আছে সামিয়া রহমান আপনাদের সাথে, আমার সাথে আছেন অনেকে এবং দর্শক আপনারাও। আমি আবারও জানিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আমাদের সাথে অনুষ্ঠানে অংশ নিতে পারেন। আপনারা শুধু পর্দায় যে নাম্বারগুলো রয়েছে ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন, বা যে মেইল আইডি রয়েছে বা পোস্টাল অ্যাড্রেস রয়েছে সেই ঠিকানায় চিঠি পাঠিয়ে দেবেন, আমরা আপনাদেরকে অনুষ্ঠানে নিয়ে আসবো। এবং যদি আপনাদের কোনো পছন্দের বিষয়বস্তু থাকে, সামাজিক বা এই সোশ্যাল ট্যাবু বা সাইকোলজিক্যাল ট্যাবু বা ইস্যু নিয়ে, সেই বিষয়গুলোও পাঠিয়ে দিতে পারেন। আমি যখন আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে ওর মা বাবা যখন ফেসবুকে আসলো, তখন সাথে সাথে যেদিন আসলো সেদিনই সে একটা স্ট্যাটাস দিয়ে দিল। স্ট্যাটাসটা ছিল এরকম যে টাইম টু এনলার্জ দ্য ব্লক লিস্ট। তো তার মা বাসায় যাওয়ার পর জিজ্ঞাসা করতেছে কিরে তোকে আর কি সবাইকে ফেসবুকে পাই, তোকে কেন পাই না? বলে আম্মু আমার ফেসবুকটা ডিঅ্যাক্টিভেট করা। এই বিষয়ে আমার একটা অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে আমি দেখা যায় যে আমি জানি যে আমার টিচার, আমার বাবা মা আমার একটা আইডিতে আছে, তখন আমার চিন্তা আসে যে আমি আসলে সব স্ট্যাটাসগুলো দিতে পারছি না, তখন আমার চিন্তা আসে আমি অন্য একটা আইডি খুলি বা আমি দুটো আইডি চালাই, কারণ একটাতে শুধুমাত্র আমি সবার সাথে যেভাবে বিহেভ করি এটা করি। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে যে যাতে আমরা এমন একটা পর্যায়ে মানে পরিবেশে পতিত না হই, এই জন্য আমরা কী করি দুইটা আইডি খুলি, যে একটা হচ্ছে আমার সিনিয়রদের জন্য, আমার বাবা মার জন্য, আরেকটা হচ্ছে আমাদের ফ্রেন্ডদের জন্য। এই জন্য আমরা বেছে বেছে আইডি চালাই। এখন আবার বিভিন্ন সময় যে একই সাথে দুইটা আইডি লগ ইন করার মতো সুবিধা অনেক কিছু আমাদের দিয়ে দেওয়া হয়েছে। আমি নিজে যদিও একটি আইডি চালাই, কিন্তু আমার এক বন্ধু আছে আব্দুল্লাহ, ওরকে আমি দেখেছি ঈদের আগে ও বাসায় যখন অবসর সময় কাটছিল হলিডেতে, তখন ও একটা ফেক আইডি খুললো একটা মেয়ের নাম দিয়ে। তো ওর নিজের আইডিতে মাত্র ফ্রেন্ড সংখ্যা হচ্ছে সর্বোচ্চ 500 হবে, কিন্তু ফেক আইডিটা খোলার 5 দিন পর সেখানে রিকোয়েস্ট হয়েছে 1000-এর উপরে। অবাক করার মতো একটা ব্যাপার। আমি একটা জিনিস যেটা বাদ হচ্ছে সেটা হলো ফেসবুকের আসার পর থেকে চ্যাটিং, মেসেঞ্জার, এখন তো দেখা যায় ভিডিও কলেও দেখা যায়, মানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যে একটা ব্যাপার খুব খেয়াল করছি, আমি যেহেতু নাটক বানাই সো এটা আমি অনেক খেয়াল করেছি। সেটা হলো ধরো হাজব্যান্ড ওয়াইফ বাইরে গেল, তারপর কোথায় দেখি তুমি কোন জায়গাটায় দেখাও, আচ্ছা এই জায়গাটায় তুমি কি করো, খাই, আচ্ছা কই দেখি তুমি খাচ্ছ কি না, মানে এই যে সন্দেহ এই জিনিসটা বেড়ে গেছে আসলে। তার মানে আমাদের ফ্যামিলি লাইফে একটু না একটু হলেও চিট ধরে যাচ্ছে। আমি আমার যেসব ফ্রেন্ডদের দেখি যারা রিলেশনে আছে, তাদের সবার কাছেই দেখা যায় তাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের নাম্বার থাকে। কেন না ওরা কাউকে, যেমন আমার একটা মেয়ে ফ্রেন্ড, ওকে আমি খুব কাছ থেকে দেখেছি, তো ওর ভাইয়ার আইডিতে সবসময় লগ ইন করা থাকে। কোনো মেয়ে কেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, কেন ছবি তুললো ওর সাথে, কেন তোমার পোস্টে লাইক দিল, কেন কমেন্ট করলো, মানে এই স্বাভাবিক ব্যাপারগুলোকে আমরা এমনভাবে করে তুলি যে আমাদের স্বাভাবিক যে সহজ সরল সম্পর্ক সেইটা কোথাও যেন একটু বাধাগ্রস্ত হয়, প্রশ্নবিদ্ধ হয়। যে এত সন্দেহ কিন্তু হতো না যদি আমরা এরকম না চোখের সামনে না দেখলে এত সন্দেহ হতো না, যে স্বাভাবিক। কিন্তু ফেসবুকে যখন আমরা দেখি কেমন জানি মনে হয় যে এই সন্দেহগুলো তৈরি হওয়ার জায়গাও তো তৈরি হয়েছে। ওই যে বললো দুটো আইডি, তিনটা আইডি যখন তৈরি হয় আমরাই তো ঠিক নাই, সন্দেহগুলো আমাদের মধ্যে অনেক আসলে জানি যে নিজেও এই কাজটা করি, তো তখন আমাদের মাথায় কাজ করছে আমি যেহেতু এইটা করছি সেহেতু ওও করতে পারে। আসলে নিজে আমারও অনেক সময় মনে হয় যে আমার এই আইডিতে টিচাররা আছে, সিনিয়ররা,
আমার যদি আরেকটা ফ্রেন্ডের আইডি থাকতো আমি তাহলে সব কথা বলতে পারতাম। কিন্তু এই ব্যাপারগুলো থেকে দেখা যায় যে আমাদের মধ্যে খারাপ সত্তাটা আস্তে আস্তে আলাদা। যেমন আমি একজনকে জানি, সে শিক্ষক, সে স্টুডেন্টদের সাথে খুবই দূরত্ব সামনাসামনি ভদ্রতা মেনটেন করে এবং স্টুডেন্টগুলোও খুবই ভদ্রতা মেনটেন করে, কিন্তু ফেসবুকের সময় তখন দেখি অন্যরকম অ্যাটিটিউড। সেই টিচার আবার দেখাচ্ছিল আমাকে, সে বললো যে আসলে স্টুডেন্টরা সামনাসামনি সাহস পায় না, তো ফেসবুকে ইনবক্সে তখন অনেক বেশি ফ্রি হতে পারে। এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে একটা, মানে কি মনে হয় আপনাদের কাছে? ওই যে তোমাকে বললাম, চিন্তার, চেতনার বোধ, সুস্থতা সব কমে যাচ্ছে। সহজ কথা, যেমন বললো না যে ফেসবুক, এখানে অনেকেই বললো যে 2টা ফেসবুক বের করি, এটাই আমার মাথায় কখনো ইচ্ছা করবে না যে আমি 2টা ফেসবুক বের করব, আমার 2টা আইডি হবে। আচ্ছা ম্যাম, জেকিল এন্ড হাইডের কথা বলছিলেন, তো আমার যেটা মনে হয় আমাদের সবার মধ্যেই জেকিল এন্ড হাইডের ক্যারেক্টার আছে, বাট আমরা প্রকাশ করার জায়গাটা পাই না। বাট ফেসবুক হচ্ছে যে আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ করে দিয়েছে। হয়তো যেমন যারা গালাগাল করছে আমার ফেসবুকে ঢুকে, তারা কিন্তু ফেক আইডি দিয়ে করছে। এখানে যেহেতু তাকে দেখা যাচ্ছে না সামনাসামনি, এসে তো গালিটা দেওয়ার ক্ষমতা নেই, কখনোই সম্ভব না, সো ফেসবুকে এসে করে যাচ্ছে। আমার গালাগালির বিষয় একটা বিষয় আছে আমার, সেটা বলতে চাই। গালাগালি নিয়ে আমার বার্থডেতে আমার ওয়াল প্রোটেক্টেড, আমার বার্থডেতে আমি খুলে দিয়েছিলাম, তো আমাদের সিনিয়র এক আপু আমার ওয়ালে উইশ করেছিল, তা আমার সাথে তার ছবি সহ। তো দেখা গেল নিচে কমেন্ট এসেছে যে আমার মানে কি এটা কি করে, মানে এটা কেমন হুজুর বা যে যাইছে এই বিষয়গুলো নিয়ে, এটা কি, এটা বেশধারী, এই টাইপের কিছু কমেন্ট আসছে। পরে দেখা গেছে যে যারা এই কমেন্টগুলো করেছে তারাই কিন্তু যে ওই আপুটাকে আবার রিকোয়েস্ট পাঠিয়েছে, ওই আপুটাকে যে আবার মেসেজ করছে। এই একটা সমস্যা আমার কাছে মনে হয় যে একটা এফবি আইডি, ফেসবুক আইডি মানুষের রুচির পরিচয়ের অনেকটা বহন করে। মানে কে কেমন রুচি বহন করে, কি ভালো রুচি, সুস্থ রুচি না বিকৃত রুচি। যেমন আমি একটা উদাহরণ দিতে পারবো যে আমার একজন পরিচিত ফেসবুক ফ্রেন্ড আছে, উনি মানে বেছে বেছে শুধু সুন্দরী মেয়েদের ছবি আপলোড করেন। তো মানে এটা ওনার কাছ থেকে আমার বেছে চলাই উচিত এই ক্ষেত্রে মনে হয়। তো এই রুচির বহিঃপ্রকাশ আমি এরকম দেখেছি যে অশ্লীল ছবি পোস্ট করে আমি তাদেরকে ফেসবুক থেকে ডিলিট করে দেই। আচ্ছা, আমরা বাদ নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, বাদ দিবসের যে ব্যাপারটা, সে যখন মানে প্রোটেক্টেড করে রাখছে, সবাই কিন্তু জানতে পারছে না যে তার বার্থডে আজকে। তাহলে কি হচ্ছে, আমরা কিন্তু আসলে প্রকৃত কয়জন জানি যে কার বার্থডে কবে? তো এটা থেকে কিন্তু আসলে একটা পজিটিভ দিক আছে। আমরা আরেকজন, মানে আমি একটা রেজাল্ট ভালো করলে আপনারা একটা রেজাল্ট ভালো করলেন সেটা জানতে পারলো, বা আপনি আপনার প্রমোশনাল কাজে সেটা ভালো জিনিসগুলো গ্রহণ করে, যদি ওই যে চিন্তা চেতনার কথাই বলা হচ্ছে আসলে না, আমরা তো আসলে নিষিদ্ধ তো না, ব্যাপারটা হচ্ছে নিষিদ্ধ হচ্ছে আমাদের মনের যে পাপগুলো, সেগুলো আসলে নিষিদ্ধ হওয়া উচিত। যেটা দিয়ে আমি আসলে ফেকভাবে মানুষকে ডিস্টার্ব করব বা ফেকভাবে নিজেকে তার সামনে তুলে ধরবো বা তাকে হ্যারাস করব, সেইগুলো হওয়া উচিত নিষিদ্ধ। আমার কাছে মনে হচ্ছে যে আগে আমাদের অভিনয় করার স্টেজগুলো ছিল আলাদা, কিন্তু ফেসবুক আমাদেরকে একটা স্টেজ দিয়ে দিয়েছে। এজন্য আসলে আমরা আমাদের যে রোলটা, আচ্ছা এটাও অনেকে বলে যে ফেসবুকে সবাই ভালো, সবাই সৎ। এটাও একটা বলা হয় যে ফেসবুক দেখলে মনে হয় যে পৃথিবীতে আসলে কোনো অসৎ মানুষ নেই, মানে ওই যারা ফেক আইডি দিয়ে গালাগালি করে সেই মানুষগুলো ছাড়া সবাই নিজের প্রশংসা এবং সবাই খুব হ্যাপি লাইফ, সবাই খুব মানে ভালো, মানে আনন্দে জীবন কাটায়, এরকম একটা মানে ফিলিং তৈরি হয়। মানে এরকম বলা হয়ে থাকে যে আসলে যেই লোকটা আজকে স্ট্যাটাস দিচ্ছে যে আসলে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই, দেখা যাচ্ছে সেই তার বাসার কাজের লোকটাকে সেইভাবে সে ট্রিট করতেছে না। তবে যত কথাই বলি আসলে শেষ পর্যন্ত ফেসবুকটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, এবং এর জন্য সাধারণত প্রেমিক প্রেমিকারা বলে থাকে যে আমি তোমার জন্য জীবন দিয়ে দিব কিন্তু ফেসবুক পাসওয়ার্ড দিব না। ম্যাম একটা কথা বললেন, সেটা হচ্ছে যে আসলে আমাদের যে আনন্দ ঘন মুহূর্তটা আমরা ফেসবুকে দিচ্ছি, কিন্তু একটা জিনিস আমি আপনার সাথে দ্বিমত করবো, সেটা হচ্ছে আসলে আমরা অনেক সময় দেখে থাকি যে আসলে বেশিরভাগ স্ট্যাটাসগুলো আসলে আসে যে ডিপ্রেশন থেকে, ফিলিং মানে অ্যাংরি, স্যাড, এগুলো কিন্তু আমরা বেশি দেখে থাকি। ধরা যাক আমরা একটা সাধারণ জিনিস, একজনকে দেখলাম, ধরেন একজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সে তার গার্লফ্রেন্ডকে দেখলো কারোর সাথে হেঁটে যাচ্ছে, কিন্তু সে জানে না সেই ছেলেটা তার বাইও হতে পারে, কিন্তু ইতিমধ্যে সে কী করলো, তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিল যে ফিলিং স্যাড, ব্রেকআপ, এই সেই, এভাবে আসলে আগেই আমার কাছে মনে হয় যে মানুষ আসলে কিছু সহানুভূতি চায়। সো আমরা যদি আসলে মানুষকে যদি সহানুভূতি দেখাই, সো আমার মনে হয় যে সে ভাববে যে না, তার জন্য কেউ ভাবে, তার দিকে কেউ তাকায়। সো আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের এই বিষয়টা থেকেই বোধহয় আমরা আসলে বেশি লাইক চাই, আমরা বেশি আসলে এই বাইরের মানুষের সাথে কমিউনিকেট করি যে কেউ আমাকে একটু সহানুভূতি দেখাবে, কেউ একটু ভালোবাসবে, কিন্তু ভালোবাসা তো পরিবারেও আমরা পাই।
হ্যাঁ পরিবারে পাই, তারপর মানুষ বন্ধু কেন বানায়? বন্ধু এজন্য বানায় যে সব কথা হয়তো বাবা মাকে বলতে পারে না, কিন্তু একটা বন্ধুকে বলা যায়, অচেনা মানুষকে বলে ফেলা যায় অনেক কিছু, অচেনা মানুষকে বলে ফেলা যায়, কারণ বন্ধু সেরকম একটা সার্কেল যেটা আমি এরকম একটা পরিবার যেটাকে আমি নিজে চুজ করতে পারি। সো এজন্যই আসলে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে। যেমন এক্সামের রাতে এই ব্যাপারটা বেশি বোঝা যায়। আমি যেমন এক্সামের প্রিপারেশন ভালো না, আমি বাসায় বলতে পারছি না যে আমি ঠিকমতো পড়িনি, কিন্তু এটা ফেসবুকে খুব ইজিলি আমি স্ট্যাটাস দিতে পারি, এবং তখন দেখা যায় যে পড়া যতটুকু টাইম ছিল সেটা দেখতেছি যে কারা আমাকে লাইক দিচ্ছে, কারা কমেন্ট করে আমাকে একটুখানি সান্ত্বনা দিচ্ছে। শুরুতে যেটা বললো যে ওইদিকে মনটা ডাইভার্ট হয়ে যায়, যে বাসায় তো বলতে পারবো না যে আমি ঠিকমতো পড়াশোনা করিনি, কেন করিনি সেটার কারণে ফেসবুক। কিন্তু পরেও আমি চাচ্ছি যে না, ফেসবুকের ফ্রেন্ডরা আমাকে সান্ত্বনা দিক, কিছু তো একটা সান্ত্বনা তখন আমার দরকার, কারণ আমার এক্সামটা খারাপ হচ্ছে। তো আমরা এটা সম্পূর্ণ নিজের উপরে আমাদের ডিপেন্ড করবে যে আমরা কি করব। আমরা ফেসবুকে এখন ভালো কিছুতে লাইক পাপটাকে বাড়তে দিব নাকি আসলে পবিত্র জায়গাটাকে আসলে আমরা জায়গাটিতে সে বলল যে আমি বাবা মাকে বলতে পারছি না, আমার পরীক্ষার প্রস্তুতি খারাপ, বন্ধুদের বলছি। ঠিক এই জায়গাটিতে কিন্তু আমি ফেক আইডিকে সমর্থন করি, কারণ হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু রূপ একটি না। আমি কিন্তু আমার বাবা মার কাছে যা, আমার বন্ধুদের কাছে কিন্তু অবশ্যই তাই না। আমি যে কথাটি আমার বন্ধুদের ফেক আইডিটা যদি খোলা হয় খারাপ কিছু করার জন্য, মানুষকে গালাগাল করার জন্য, তাহলে কিন্তু ফেক আইডিটা কখনোই সাপোর্ট করা যায় না। সবকিছু তো আমি ফেসবুকে জানাচ্ছি যে আমার প্রিপারেশন ভালো না, এই সময়টুকু যদি একটু প্রিপারেশনে নিলেও তো ভালো। ওখানে বাবা মাকে হাত করার তো কিছু নাই। আমি পিজা খাচ্ছি আর আমি বসে কফি খাচ্ছি, এটা দেওয়ার দরকারটা কি? হ্যাঁ আমার কাছে এই ব্যাপারগুলো জাস্ট শো অফ মনে হচ্ছে, জাস্ট শো অফ করতেছি। আমি পিজা খাচ্ছি, আমি অমুক হোটেলে, আমি অমুক খাচ্ছি, ফ্রেন্ডদের সাথে বেড়াতে গেলাম, ওই যে আপনি লাইক দিচ্ছেন সেজন্য। অনেক সময় আমার যে ভালো জিনিসগুলো যদি নিই তাহলে কিন্তু ফেসবুক খুবই ভালো। আর আলাদা কেন ফেক আইডি কেন হবে? ফেসবুক মানে কি আমার ফেস, আমি থাকবো এখানে, আমার কেন ফলস করতে হবে? আচ্ছা আমরা বলছিলাম ডিপ্রেশনের কথা, যে ডিপ্রেশনটা আসলে আমরা যখন ফেসবুকে দিচ্ছি সব কিছু ভালো ভালো জিনিস দিচ্ছি, বা যত খারাপই হোক মনে অবস্থা বলছি যে খুব ভালো, ফিলিং হ্যাপি, ফিলিং ওয়ান্ডারফুল, অসাম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্য দিনের জিনিস দেখে আমরা হয়তো আরও অনেক বেশি ডিপ্রেস হয়ে আছে, আমার লাইফটা এরকম কেন, আমি কেন এটা করতে পারছি না, তার এরকম জায়গায় যাচ্ছে আমি কেন যেতে পারছি না। তো এই জিনিসটা দেখা দরকার যে অ্যাকচুয়ালি হয়তো আমরা এটা নিয়ে অনেক বেশি চিন্তা করি, বাট আমাদের যেটা আছে সেটা আমরা রিয়েলাইজ করতে পারি। জেলাসিটা বাড়িয়ে দেয়, ফেসবুকের ইমপ্যাক্টটা অনেকটা বেশি মনে হচ্ছে। কিন্তু আমার সমস্যা হচ্ছে কি, আমি যখন খুব ভালো থাকি তখন ফেসবুকে হয়তো অত বেশি লেখালেখি হয় না, কিন্তু যখন মনটা খারাপ হয়ে যায় তখন আমি অনেক কিছু লিখি। ফেসবুক আমার কাছে মনে হয় যেমন আমি ডায়েরি হিসেবে ইউজ করি, আমি ডায়েরি হিসেবে ইউজ করি, কিন্তু আবার তাও একটা লিমিট মেইনটেইন করার চেষ্টা করা উচিত আসলে, যে কতটুকু আসলে প্রকাশ করব বা করব না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে আমার সাথে এসেছিলেন, এবং আমরা যেটি বলছিলাম যে কোনটি নিষিদ্ধ বা কোনটি নিষিদ্ধ নয়, ফেক আইডি হোক বা কাউকে হ্যারাস করা হোক, সেটি আসলে আমরাই তৈরি করি, আমরা মানুষরাই তৈরি করি। আজকের মতো আমাকে বিদায় নিতে হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে আলোচনায় আড্ডায় যোগ দেওয়ার জন্য। দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।